গল্পের সুর চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রৌমানা নূপুর। এখন আপনাদের পড়ে শোনাব মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা একটি ছোট গল্প, মাটির সাকি। দেহে নাই কান্তি, মনে নাই শান্তি। গরিবের এ দুটি অভাব চিরদিনের, কিন্তু চিরদিনের অভাবও স্বভাবে পরিণত হয় না। একদিন সহিয়া যায় এইমাত্র, এবং তাহাতেও আফসোস বড় কম নহে। নিজের একটা অপ্রিয় অকথ্য রূপান্তরের আফসোস। অমনিবাস ট্রেন 6:17 ছাড়িয়া বজবজ যাইবে। ট্রেনটি এমনি সংক্ষিপ্ত যে মেয়ে গাড়ির বাহুল্য নাই। গাড়ি ছাড়িবার কয়েক মিনিট পূর্বে উঠিয়া সুশ্রী মেয়েটি ঠিক সামনে শক্ত হইয়া বসিয়া আছে। মুখের দিকে চাহিবার ইচ্ছাও যেন হয় না। ভয় করে। মনে হয় ক্ষণকাল চাহিয়া থাকিলে পাতলা ঠোঁট দুটি শুষ্ক শীর্ণ হইয়া উঠিবে, মসৃণ গাল ভাঙিয়া ব্রণের দাগে ভরিয়া যাইবে, ভাসা ভাসা চোখ দুটি বুভুক্ষায় মুমূর্ষু পশুর চোখের মতো পীড়িত ও সকাতর হইয়া উঠিবে। কপালে দেখা দিবে তেল মাখা চটচটে ঘাম। রূপ দেখিলে দু চোখ কুরূপের স্বপ্নে বিভোর হইয়া যায়। কি আতঙ্কে মিনিটগুলি ভরিয়া উঠিল। মাত্র 10 মিনিটের পথ। গাড়ি স্টেশনে দাঁড়াইল। লাইনের একদিকে শহরতলি বালিগঞ্জ, অপরদিকে গ্রাম কসবা। আভিজাত্যের ছাপ মারা পিচ বাঁধানো পথটি রেলের গেট পার হইয়াই গোবর আর কাদায় ভরিয়া উঠিয়াছে। দুপাশের দোকানগুলি গ্রাম্য মূর্তির গায়ে শহুরে ভাবের তালি লাগানো, খালি গায়ে বুট পরা মানুষের মতো। কিন্তু এগুলির দিকে চাহিয়া নিত্যই শঙ্করের মনে হয় যে এরকম একটা দোকান দিতে পারিলেও বুঝি মন্দ হইত না। ঘোষালপাড়া ছাড়াইলেই শঙ্করের বাড়ি। বাড়িটি পাকাও বটে, দোতলাও বটে, কিন্তু যেমন পুরাতন তেমনি ক্ষুদ্র। পথ হইতে দোতলার খোলা ছাদে উঠিবার খোলা সিঁড়ি খানিকটা চোখে পড়ে। মনে হয় চুনবালির বাঁধনহীন কতগুলি আলগা ইটে পা দিয়া এবাড়ির লোকের ঊর্ধ্বগতির প্রয়াস। স্থানটি কিন্তু বেশ ফাঁকা আর পরিষ্কার। বাড়ির সামনে একটা পুকুর, ছোট কিন্তু জল পচা নয়। দক্ষিণে 50 মাঠের ব্যবধানে রায়বাহাদুর মহাদেব বোসের বাড়ি। রায়বাহাদুরের অনেক টাকা ছিল বলিয়া এখানে সস্তা জমি কিনিয়া বাড়ি করিয়াছিলেন। রায়বাহাদুর এখন বাঁচিয়া নাই। ছেলে সুকান্ত বাপের টাকাও বাড়ির মালিক। বড় বড় ঘর তুলিয়া, দামি আসবাবে সাজাইয়া, ছবির ফ্রেমের মতো চারিদিকে বাগান করিয়া এবং অন্যান্য বহুবিধ সংস্কারের দ্বারা সে বাড়িটিকে বাস উপযোগী করিয়া নিয়াছে। বাগানের একটি যুবতী ও পুষ্পবতী বকুলিকার ছায়ায় বসিয়া নিত্য অপরাহ্নে সে পত্নী হিমানীর সঙ্গে চা পান করে। আপিস ফেরত পুকুর পাড় ঘুরিয়া নিজের বাড়ি দরজায় যাইবার সময়টুকু শঙ্কর ইহাদের দেখিতে থাকে। মৃদু হাসি ও কথার মাঝে মাঝে চায়ের কাপে চুমুক দেওয়ার বিরাম, রস্যপদ লোমশ কুকুরটিকে কাছে টানিয়া মাথা চাপড়ানো, আশেপাশে 2-4টা বকুল ফুলের এলোমেলো বর্ষণ। শঙ্করের চোখে ইহা আর পুরনো হইল না। রোজই তার মনে হয় কলেজ জীবনে পড়া কবিতাগুলির এক একটি বাছিয়া নিয়া উহারা যেন অভিনয় করে। চেনা আছে, পরিচয় নাই। ও পক্ষে আগ্রহের অভাব, এ পক্ষে সংকোচের বাধা। কল্পনাতীত উপভোগ্য জীবনটা উহারা কিভাবে ভোগ করে জানিবার সকরুণ কৌতূহল নিয়া ভাঙা ঘরে শঙ্কর দিন কাটায়। পয়সার টানাটানি, ছেলেমেয়ের কান্না, আর বিধুর ধুঁকিতে ধুঁকিতে রান্না করা, বাসন মাজার ফাঁকে ফাঁকে অদৃষ্টের নিন্দাবাদ। 9টা-11 গাড়িতে অফিসে গিয়া 6টা-17 গাড়িতে বাড়ি ফেরা। জীবনের এত অধিক বৈচিত্র্য সহ্য হইয়া গিয়াছে বলিয়া আফসোস করিয়া মরে। আজ বকুলতলা খালি দেখিয়া সে বিস্মিত হইল। সচরাচর ইহা ঘটে না।
শেষবেলায় বকুলতলায় আসিয়া বসার নেশা যে কত তীব্র, দূর হইতেও সে যে তাহা জানে। বাড়ি ঢুকিয়াই কারণটা বোঝা গেল। ছেলে মেয়ে 3 জন কাদো কাদো মুখে একপাশে দাঁড়াইয়া আছে। বিধু চোখ বুজিয়া পড়িয়া আছে চৌকির মলিন বিছানায়, এবং শিওরের কাছে টুলে বসিয়া হিমানী তার মাথায় ডবল আইস ব্যাগ চাপিয়া ধরিয়া আছে। অবস্থাটা বুঝিতে একটু সময় নিয়া শঙ্কর প্রশ্ন করিল, কি হয়েছে? হিমানী বলিল, জ্বর। অজ্ঞান হয়ে পড়েছিলেন, এখনও জ্ঞান হয়নি। ছেলেদের চেঁচামেচি শুনে এসে দেখি মেঝেতে পড়ে আছেন। ঘামে জামাটা ভিজিয়া গিয়াছিল, কিন্তু হিমানীর সামনে খোলা চলে না, তলায় গেঞ্জি নাই। স্বামীর খালি গাও হিমানী কোনোদিন দেখে নাই বলিয়াই শঙ্করের বিশ্বাস। বোতামগুলি আলগা করিয়া দিয়া সে বলিল, আমার আপিস এত দূরে যে চেঁচিয়ে ওরা মরে গেলেও শুনতে পাই না। এই বাহুল্য কথাটা বলিবার উদ্দেশ্য অবশ্য বাহুল্য নয়। হিমানী চুপ করিয়া রহিল। ছোট মেয়েটি বাবাকে দেখিয়া কাঁদিতে আরম্ভ করিয়াছিল। চোখের শাসনে তার কান্না থামাইয়া শঙ্কর বলিল, আজ এসে দেখছি অজ্ঞান, আর একদিন এসে হয়তো দেখব মরে গেছে। শঙ্করের আশঙ্কা হালকা করিয়া দিবার কোনো চেষ্টা না করিয়া হিমানী বলিল, এই সময় কোনো আত্মীয়কে এনে কাছে রাখা উচিত। শঙ্করের সুর তৎক্ষণাৎ বদলাইয়া গেল। এখনই? এই তো মোটে 7 মাস, এখন ভয় কিসের? হিমানীর মুখের উপর দিয়া একটা কালো মেঘ ভাসিয়া গেল। কথা কহিল ক্লিষ্ট স্বরে, এ যে কি ভয়ানক সময় আপনি বুঝবেন না। যত সাবধান হওয়া যাক, ভয় কমে না। সর্বদা একজন মেয়ে মানুষ কাছে না থাকলে যে কি সর্বনাশ হয়ে যেতে পারে। অন্ধকারে সাপের ঠান্ডায় স্পর্শ পাওয়ার মতো শিহরিয়া সে চুপ করিল। দেখা গেল মুখ তার ভারী বিবর্ণ হইয়াছে। 3টি সন্তানের জননী সম্বন্ধে অপুত্রবতীর আশঙ্কার পরিমাণটা শঙ্করের কাছে পরম আশ্চর্যের মতো লাগিল। এভাবে হিসাব করিলে সকল অবস্থায় নরনারী নির্বিশেষে কত রকম সর্বনাশিত হতে পারে। মাথা ঘুরিয়া পড়িয়া 8 ঘণ্টার ভেতর তার পঞ্চত্ব লাভও সৃষ্টি ছাড়া কিছু নয়। সেজন্য ব্যতিব্যস্ত হইয়া থাকার কোনো অর্থই যে হয় না। কিন্তু ইহার আতঙ্ক অত্যন্ত সুস্পষ্ট। ঠান্ডায় ফ্যাকাশে আঙুলগুলি পর্যন্ত থরথর করিয়া কাঁপিতেছে। মনে হয় বুকের ভেতর ধুকধুকানিরও সীমা নাই। শঙ্কর বলিল, আপনার শরীর আজ ভালো নেই মনে হচ্ছে। জ্বরে অজ্ঞান স্ত্রীকে অতিক্রম করিয়া সদ্য পরিচিতার শরীর একটু ভালো না থাকার জন্য দুর্ভাবনা ভালো শোনাইল না। মুখ তুলিয়া ম্লান হাসিয়া হিমানী বলিল, রোজ যেমন থাকি আজও তেমনি আছি। আমার কথা বাদ দিন, শরীর ভালো থেকে বা কি হবে? ডাক্তার চ্যাটার্জি এসেছিলেন, রক্ত নিয়ে গেছেন, ওষুধও লিখে দিয়েছেন। জ্ঞান হলে 1 দাগ খাওয়াতে হবে। আমার জন্য কিছুই করার রাখেননি দেখছি। ডাক্তারের ভিজিট লাগেনি, উনি আমাদের বন্ধু। তবে পীড়াপিড়ি করব না, কিন্তু আপনার চা খাওয়ার সময় পার হয়ে গেছে, আপনি এবার ছুটি নিন। হিমানী ব্যাকুল হইয়া বলিল, না না, আমায় ওর কাছে থাকতে দিন, চা এখানেই দিয়ে যাবে। লণ্ঠনটা নতুন, ধোঁয়া হয় না, কিন্তু কমানো রহিয়াছে বলিয়া আলো অনুজ্জ্বল। এই আলোতেই হিমানীর মুখখানা যেন স্পষ্টতর দেখাইতেছে। সেদিকে চাহিয়া থাকিয়া শঙ্করের মনে হইল, আপিস যাইবার সময় সে কি কল্পনা করিতে পারিয়াছিল যে ফিরিয়া আসিয়া গৃহে এমন দুর্ভাবনা ও এত বড় বিস্ময় সঞ্চিত থাকিতে দেখিবে। হিমানীর আজকার ব্যবহার অদ্ভুত। 4 বছরের প্রতিবেশী ইহারা, কিন্তু গরিব প্রতিবেশীকে কবে কতটুকু আমল দিয়াছিল। সম্বৎসরে হিমানী ও বিধুর মধ্যে একটি বাক্য বিনিময় হইয়াছে কিনা সন্দেহ। আর আজ নিজে হইতে আসিয়া এমন সেবায় আরম্ভ করিয়া দিল
যে প্রয়োজন শেষ হইলেও উঠিয়া যাইতে চায় না। টাইম পিসটায় 10টা বাজে, বেলা 1টা হইতে একভাবে বিধুর শিওরে বসিয়া আছে। 3-4 বার নিজে ডাকিতে আসিয়া একরকম ধমক খাইয়াই সুকান্ত ফিরিয়া গিয়াছে। কেরানির কুস্ত্রী বধূর সেবার জন্য ধনীর তরুণী প্রিয়ার একে লোলুপতা। মহত্ব সন্দেহ নাই, উদারতারই পরিচয়, কিন্তু কি অস্বাভাবিক। আধ ঘণ্টা পরে সুকান্ত আবার আসিল। কোনো কথা না বলিয়া গম্ভীর মুখে চুপ করিয়া দাঁড়াইয়া রহিল। অসীম কুণ্ঠার সঙ্গে শঙ্কর মিনতি করিয়া হিমানীকে বলিল, আর তো দরকার নেই, এবার আপনি যান। কতক্ষণ এভাবে ঠায় বসে থাকবেন? অপ্রত্যাশিতভাবে এবার কিন্তু প্রতিবাদ আসিল সুকান্তর নিকট হইতে। থাক শঙ্করবাবু, কিছু বলবেন না, একেই সেবা করতে দিন। অবাক হইয়া শঙ্কর বলিল, কিন্তু। সুকান্ত মাথা নাড়িল, কিন্তু নয়, বাড়ি গিয়ে ছটফট করার চেয়ে এখানে শান্তিতে থাকা ভালো। আমার যদি একটু বসবার ব্যবস্থা করে দেন, ওর সেবা করাটা দেখতে পারি। মেঝেতে মাদুর বিছাইয়া দিয়া ঘুরিয়া দাঁড়াইতেই শঙ্কর দেখিল হিমানী কৃতজ্ঞ দৃষ্টিতে স্বামীর দিকে চাহিয়া আছে। সুকান্ত এক প্রকার দুর্বোধ্য হাসি দিয়া সে দৃষ্টিকে নন্দিত করিল। তারপর ঘরের চারিদিকে একবার চোখ বুলাইয়া গম্ভীর হইয়া বসিয়া রহিল। খাদ্য আসিয়াছিল সুকান্তর বাড়ি হইতে। ছেলেমেয়েরা খাইয়া ঘরের এক কোণে ক্ষুদ্র বিছানায় জড়সড় হইয়া ঘুমাইয়া পড়িয়াছে। শঙ্কর বিছানার পাশে মাটিতেই বসিল। বুকের ভেতর চাপ বাঁধা দুর্ভাবনা। তবু হঠাৎ তার যেন হাসি পাইল। ঘরে আজ 2 জোড়া স্বামী স্ত্রী জড়ো হইয়াছে, কিন্তু জোড়ায় জোড়ায় কি অসীম পার্থক্য। শয্যায় পড়িয়া আছে চামড়া ঢাকা একটা কঙ্কাল। বাসর রাত্রিতেও যার ওষ্ঠে মধুর বদলে জুটিয়াছিল দাঁতের ফাঁকে ফাঁকে পচা খাদ্যকণার দুর্গন্ধ। আজ 7 বছরের বেশি যে তার মনকে উপবাসী রাখিয়া দুবেলা জোগাইয়াছে শুধু রাঁধা ভাত। 3টি পেটমোটা শিশুর শিওরে বসিয়াছে একটা কলে পেশা জীবন্ত ইক্ষুদণ্ড। জীবনটা যার স্রষ্টা কবির সৃষ্টির খাতায় ভুলিয়া যাওয়া সাদা পৃষ্ঠা। আর রুগ্নার শিওরে যে স্ত্রীটি বসিয়া আছে, যে স্বামীটি বসিয়া আছে, তাহারই ছেঁড়া মাদুরে। রূপ, যৌবন, অর্থ, সম্মান, হাসি উৎসবের কি সমারোহ ইহাদের জীবনে? রাত্রে 11টার সময়ও বিধুর জ্ঞান হইল না। কিছুক্ষণ হইতে হিমানী উসখুস করিতেছিল। হঠাৎ ব্যাকুল হইয়া সুকান্তকে বলিল, ডাক্তারবাবুকে আরেকবার নিয়ে এসো। সুকান্ত নীরবে উঠিয়া দাঁড়াইল। হিমানী বলিল, 2 জন এনো, কনসাল্ট করবেন। সুকান্তর মুখে বিস্ময়ের চিহ্নও নাই, শুধু অভিজ্ঞতা। সামান্য একটু মাথা নাড়িয়া এমনভাবে স্বীকৃতি জানাইল যেন 2 জন ডাক্তার আনিবার কথা সেও ভাবিতেছিল। প্রতিবাদের ইচ্ছা শঙ্করের মনে জাগিয়াছিল, কিন্তু কিসের প্রতিবাদ করিবে? ইহাদের ভাব দেখিয়া এ কথা তো কল্পনাও করা যায় না যে কলিকাতার সমস্ত ডাক্তার আনিয়া বিধুর চিকিৎসা করার চেয়ে বড় কর্তব্য ইহাদের আর কিছু আছে। টর্চ জ্বালিয়া সুকান্ত চলিয়া গেল। পাড়াটা স্তব্ধ হইয়া গিয়াছে। সেও যেন আজ অসুস্থ এবং ত্রয়োদশীর চাঁদের আলোর উপর তার শুশ্রূষার ভার। জানালার বাহিরেই চাঁদ ওঠার ইঙ্গিত। রোয়াকে বিধুর হাতে মাজা পিতলের ঘটিটা চকচক করিতেছে। বিধুর পায়ের আঙুলে রেড়ির তেলে ভেজা ন্যাকড়া জড়ানো। হঠাৎ শঙ্কর তাহা লক্ষ্য করিল। আজ দুর্ভাবনা অতন্দ্র নিশায় আলো নিবাইলে ওই পায়ে যদি জ্যোৎস্না আসিয়া পড়ে। হিমানীর পা দুটি চৌকির তলের আবছা অন্ধকারে। জড়ি বসানো চটির 2-1টা জড়ি শুধু চিকচিক করিতেছে। পা দুটি যেন অন্ধকারে মোড়া সোনা। কয়েকটি সূক্ষ্ম ছিদ্র দিয়া পরিচয় মিলিতেছে।
ওই পায়ের গোড়ালে কি ফাটা? আঙুলের চিপায় কি জলে ক্ষয় পাওয়া সাদা ঘা? শঙ্করের মনে হইল হিমানির পা দুটি চৌকির তলা হইতে টানিয়া আনিয়া এই একান্ত অসম্ভব সন্দেহ ভঞ্জন করিয়া না নিলে চিরদিন তার মন কেমন করিবে। চোখ দুটো জ্বালা করিতেছে দেখিয়া শঙ্করের কৌতুকবোধ হইল। থাকিবার মধ্যে চোখে আছে একটু ক্ষীণ দৃষ্টি, সে চোখ আবার জ্বালা করে? আপনি খাবেন না? খেয়ে নিন, ভেবে আর কি করবেন? শঙ্কর চাহিয়া দেখিল হিমানী মুখের দিকে চাহিয়া আছে। স্ত্রীর অসুখের কথা ভাবিতেছিল না বলিয়া তার এক বিন্দু লজ্জা হইল না। বলিল, আজ খাব না। আপনি না খেলে এর কোনো উপকার হবে না। আমার অপকার হবে, অম্বলে বুক জ্বলে যাচ্ছে। সকলেরই দেখছি সমান অবস্থা, আমারও অম্বল হলে বুক জ্বলে যায়। বসিয়া থাকিতে থাকিতে শঙ্কর কুজা হইয়া গিয়াছিল। অকস্মাৎ সোজা হইয়া বলিল, আপনার অম্বল? হিমানী ম্লান হাসিল। আর কলিক, যেদিন ধরে মনে হয় ব্যথায় বুঝি দম আটকাবে। মাগো, সে যে আমার কি কষ্ট! শঙ্কর আবার কুজা হইয়া গেল। বিশেষভাবে হতাশ হইলেই তার মেরুদণ্ডটা ধনুকের মতো বাকিয়া যায়। হিমানী একটু ভাবিয়া বলিল, কিন্তু ও জন্য আমার নালিশ নেই। কলিকের ব্যথা থাকার জন্য আবার নালিশ কি থাকিতে পারে শঙ্কর বুঝিতে পারিল না। বলিল, কেন? হিমানী নতমুখে অস্বাভাবিক গলায় বলিল, শুনলে আপনি লজ্জা পাবেন। ও যে আমার প্রাপ্য। প্রত্যেকটি মেয়ের জন্য ভগবান নির্দিষ্ট ব্যথা মেপে রাখেন। মাথা পেতে নিজের ভাগ নিতেই হবে। ব্যথার এক রূপ এড়িয়ে গেলে অন্য রূপে দেখা দেবেই। কি অদ্ভুত মন্তব্য! সংকোচে নয়, মন্তব্যের ভারে শঙ্কর মাথা হেঁট করিল। কথাগুলি যেন এক বোঝা অভিযোগ, একটি সুদীর্ঘ জীবনের ব্যর্থতার মতো অসম্ভব ভারী। কিন্তু শয্যাশায়িনী ওই সংক্ষিপ্তা মানবীটির অভিযোগও তো নিখিল মানবতার ইতিকথায় প্রক্ষিপ্ত নয়। ওর বুকের প্রত্যেকটি দৃশ্যমান পাঁজরা, ওর কালিপড়া চোখের অত্যাধিক স্নেহের কালো ছানি, ওর জীবনযাত্রার অধিকারীর অন্তহীন বঞ্চনার তবে মানে কি? ভগবানের মাপিয়া রাখা ব্যথার ভাগের সঙ্গে মানুষের গুজিয়া দেওয়া ব্যথায় ওর শিরায় রক্তের রঙও বুঝি ফ্যাকাশে হইয়া গিয়াছে। হিমানীর কথাটা সে বুঝিল, না বোঝার মতো করিয়া। ও নিত্য অপরাহ্নে বকুলতলায় স্বামীর সঙ্গে চা পান করিতে পায়। ভোরবেলা মোটরে চাপিয়া লোকালয় ছাড়িয়া গিয়া খোলা মাঠের মাঝখানে নির্জন পথপ্রান্তে ক্ষণকাল বিশ্রাম করে। লক্ষ্য ছাপানো মনের সঙ্গে নিত্য ওর ঘনিষ্ঠতা জন্মে। আঙুলের সোনার কাঠি দিয়া সেতারের ঘুমন্ত রাগরাগিনীরও ঘুম ভাঙায়। গন্ধ তেলে খোপা বাঁধে, সাবান মাখিয়া স্নান করে, ঘরে পড়িয়া বেনারসি ছিঁড়িয়া ফেলে। বিধুর কি আছে? সহানুভূতির অভাব ছিল না, কিন্তু হিসাবে হিমানীর হার হইল। সুকান্ত ডাক্তার নিয়ে ফিরিবার পূর্বে বিধুর জ্ঞান হইল। রক্তবর্ণ চোখ মেলিয়াই সকলকে চমকাইয়া দিয়া চেঁচাইয়া উঠিল। হিমানীর হাত হইতে দুইটা আইস ব্যাগই খসিয়া পড়িল। ছোট খোকা ঘুম ভাঙিয়া করুণ সুরে কাঁদিতে লাগিল। শঙ্কর ধর্মর করিয়া উঠিয়া দাঁড়াইল। বিধুর আর্তনাদের শব্দার্থ এই, মাগো, এ ডাইনি কে? খোকা, ওরে খোকা! বার কয়েক গলা চিরিয়া খোকাকে ডাকিয়া সে দিব্য সুর করিয়া কাঁদিতে আরম্ভ করিয়া দিল। খোকা রে! হিমানী আইস ব্যাগ দুটি তুলিয়া আবার মাথায় চাপিয়া ধরিল। খানিক পরে শ্রান্ত হইয়া বিধু বোধহয় ঘুমাইয়াই পড়িল। হিমানী জিজ্ঞাসা করিল, খোকা কোনটি? নেই। নেই? না, ওর মনে থাকতে পারে, পৃথিবীতে নেই।
জ্যোৎস্না রাতে খোকা একদিন ছাদ থেকে পাকা উঠোনে পড়ে গিয়েছিল। হিমানি চমকিয়া বলিল, সত্যি? হ্যাঁ। জ্যোৎস্না উঠলেই খোকাকে নিয়ে ও ছাদে উঠত কেন কে জানে। রান্নার ফাঁকে ফাঁকে কতবার যে ছুটে যেত ঠিকানা নেই। জিজ্ঞাসা করলে বলতো, জ্যোৎস্না দেখতে ভালো লাগে। ও কথা সত্যি নয়? হিমানের কণ্ঠে কাতরতা। তা ঠিক, জ্যোৎস্না দেখে ওর ভালো লাগা অসম্ভব, কিন্তু কেন যে উঠত ভেবে পাই না। মুখ আড়ালে রাখিয়া হিমানি নীরব হইয়া রহিল। তেল কমিয়া গিয়াছিল। বার কয়েক দপদপ করিয়া আলোটা নিবিতে আরম্ভ করিল। অনেক খোঁজাখুঁজির পর শঙ্কর যখন তেলের বোতলটা নিয়ে আসিল, আলো প্রায় নাই। দেখা গেল জ্যোৎস্না আসিয়া সত্যিই বিধুর পায়ের কাছে বিছানায় লুটাইয়া পড়িয়াছে। বিধু কিন্তু পা গুটাইয়া নিয়াছিল। তেল ভরিবার চেষ্টায় আলোটা একেবারে নিবিয়া গেল। প্রায় রুদ্ধ কণ্ঠে হিমানি বলিল, কতদিন আগে শঙ্করবাবু? কিসের? কতদিন আগে খোকা ছাদ থেকে? আলো জ্বালিবার চেষ্টা করিতে করিতে শঙ্কর বলিল, 5-6 মাস হল বই কি, চৈতের প্রথমে। কান্না শুনিনি তো? শঙ্কর মাথা নাড়িল। ও এখানে কাঁদেনি, খোকার সঙ্গে হাসপাতালে গিয়েছিল, সেখান থেকে ওকে ওর মার কাছে রেখে এসেছিলাম। লণ্ঠনটা কেরোসিন কাঠের ভাঙা টেবিলে বসাইয়া দিয়া পূর্বস্থানে বসিয়া গম্ভীর গলায় বলিল, কি জানেন, মরা কান্না আমার একেবারে সহ্য হয় না, মাথা ঘোরে। যেন সে ছাড়া জগতের আর সব মানুষের মরা কান্না সহ্য হয়, যে কাঁদে তারও। মানুষ যে কাঁচা মাটির পাত্র, একবার ভাঙিলে চোখের জলে গুলিয়া আবার গড়া যায়, এ কথা সে যেন জানে না, যেন একান্ত অনভিজ্ঞ শিশুটি। হিমানি কাঁদো কাঁদো হইয়া বলিল, মরা কান্না সত্যি বড় বিশ্রী, কিন্তু কাঁদতে না পারলে আরও বিশ্রী হয়। আমার ছোট ভাইটি যখন মরে যায় আমি কাঁদতে পারিনি। শঙ্কর বলিল, কেন? কি জানি, নিজের হাতে মানুষ করেছিলাম বলে বোধ হয়। 6 মাসের ভাইকে 7 বছরের করেছিলাম, সে মরলে কি কেউ কাঁদতে পারে? শঙ্কর নীরবে মাথা নাড়িয়া জানাইল, পারে না। হিমানি যেন তাহাতে খুশি হইল না, ক্ষুব্ধ স্বরে বলিল, অন্তত পারা উচিত নয়। ওরকম ভাইয়ের সঙ্গে পেটের ছেলের কি তফাৎ আছে? মরলে অজ্ঞান হতে হয়, কাঁদতে নেই। বলিয়া সে নিজের মনে বার কয়েক শিরস চালনা করিল। আবোল তাবোল মন্তব্যগুলির মধ্যে ইহা কোনটির প্রতি সংশয়ের প্রতীক বুঝিতে না পারিয়া শঙ্কর চুপ করিয়া রহিল। ডাক্তার চ্যাটার্জি এবং কলিকাতার আরেকজন নামকরা ডাক্তারকে নিয়া সুকান্ত ফিরিল। চ্যাটার্জি রক্ত পরীক্ষা করিয়াছিলেন। বলিলেন, রক্তে ম্যালিগনেন্ট ম্যালেরিয়ার জীবাণুর অন্ত নাই। অন্যজন বিনা বাক্য ব্যয়ে ইঞ্জেকশনের পিচকারিতে কুইনাইন ভরিলেন। শঙ্কর বলিল, হাড়ে লেগে ছুঁচটা যেন না ভাঙে ডাক্তারবাবু। এই মন্তব্যে ঘরের আবহাওয়াটা অকস্মাৎ বিভৎস রকমের করুণ হইয়া উঠিল। ডাক্তার বিদায় নেওয়ার খানিক পরে হিমানি শান্তভাবে স্বামীর সঙ্গে চলিয়া গেল। ফিরিয়া আসিতে যতটা সময় লাগিল তাহাতে বোঝা গেল বাড়ি পর্যন্ত পৌঁছিয়াছিল। একটা কথা বলতে এলাম বলিয়া ভূমিকা করিল। কি কথা বলুন? 5-6 মাস আগে জ্যোৎস্না উঠলে আমরাও ছাতে উঠতাম। খোকার মৃত্যুর জন্য আমাদের কি পাপ হয়নি? শঙ্কর আশ্চর্য হইয়া বলিল, আপনাদের কেন পাপ হবে? হিমানের চোখ দিয়া জল পড়িতেছিল। বলিল, হয়েছে, আমি সত্যি ডাইনি। না জন্মাতেই আমার সব খোকাকে আমি মেরেছি। কারো খোকা মরলে আমি ছাড়া আর কার পাপ হবে? জানেন, জ্যোৎস্নায় নামতে
আমার গা ছমছম করছে। আপনার সেই খোকা যদি আঁচল ধরে টানিলে শঙ্কর কি করিবে? পিতা বলিয়া এখন কি আর সে তার কথা শুনিতে চাহিবে? হিমানী বলিল, আমার সঙ্গে একটু আসবেন? সুকান্ত নিঃশব্দে পেছনে আসে দাঁড়াইয়াছিল। মৃদুস্বরে বলিল, ভয় কি, এসো। সকালে সুকান্ত খবর নিতে আসিল বিধু কেমন আছে। চেহারা দেখিয়া সে যে সমস্ত রাত্রি ঘুমায় নাই বুঝিতে কষ্ট হয় না। শঙ্কর টুলটা আগাইয়া দিয়া বলিল, বসুন। দাঁড়ান, খবরটা দিয়ে আসি আগে, বলিয়া সুকান্ত চলিয়া গেল। 5 মিনিট পরে ফিরিয়া আসিয়া বিনা আহ্বানেই টুলটাতে বসিয়া পড়িল। সকালবেলার আলোতে রাত্রির আলোর ইঙ্গিতটুকুও নাই, এবং তাহা নিঃসন্দেহ পরম আশ্চর্যের ব্যাপার। তথাপি বিধুর পায়ের আঙুলে জড়ানো রেড়ির তেলের ন্যাকড়াটা শঙ্কর কখন যেন খুলিয়া নিয়াছে। সুকান্ত বলিল, বুঝলেন শঙ্করবাবু, জীবনে এক ফোঁটা সুখ নেই। এ কথা সকলেই জানে। শঙ্কর কিছু বলিল না। আপনার এখান থেকে গিয়ে কি চেঁচামেচি আর কান্না আরম্ভ করে দিল যদি দেখতেন। কোনো অভাব নেই, তবু কেন যে ওর মাথা এমনভাবে খারাপ হয়ে গেল। অভাবের প্রাচুর্যে আধমরা স্ত্রীর দিকে চাহিয়া শঙ্কর এবারও কিছু বলিতে পারিল না। গল্পের সুর চ্যানেলে এতক্ষণ আপনারা শুনছিলেন মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখে একটি গল্প, মাটির সাকি। আর এতক্ষণ গল্প পাঠে আমি আপনাদের সাথে ছিলাম রোমানা নূপুর। আপনারা যারা গল্পের সুর চ্যানেলের গল্প নতুন শুনছেন, আপনাদের সুবিধার্থে একটি বিনীত অনুরোধ, যদি আপনারা আরও এমন গল্প শুনতে চান তবে নিচে সাবস্ক্রাইব বাটনে একটি ক্লিক করে রাখুন ও একটি লাইক করে রাখুন। এতে এই চ্যানেলের ভিডিওগুলি খুঁজে পেতে আপনাদের সুবিধা হবে। আর পাশে থাকা বেল বাটনটিও চেপে রাখুন, যাতে নতুন কোনো গল্প দেওয়ার সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। সবসময় সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন ও আনন্দে থাকুন, এই প্রার্থনা রইল।